আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শিশু রমিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট, অভিযোগ গঠনের শুনানি শুরু 1 জুন। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন, দেশ সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থায় প্রবেশ করেছে, প্রধানমন্ত্রীর মন্তব্য। নতুন সরকারের প্রথম বাজেট হবে কৃষকের জন্য, বললেন কৃষিমন্ত্রী। কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা হস্তান্তর। সৌদি আরবে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগিতার আশ্বাস, ভ্রাতৃপ্রতিম দুই দেশের উষ্ণ সম্পর্কের সর্বোত্তম ব্যবহারের আহ্বান। ঈদে মুক্তি পাচ্ছে কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে চলচ্চিত্র মাসুদ রানা, ইমপ্রেস টেলিফিল্ম ও জ্যাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনা। এবং ময়মনসিংহের সীমান্ত এলাকায় সক্রিয় গরু চোরাচালান চক্র, অবৈধ পথে অনুপ্রবেশের আশঙ্কায় স্থানীয় খামারিদের উদ্বেগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর পল্লবী মিল্লাত ক্যাম্পের কাছে একটি বাসার ভেতর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় এক প্রতিবেশী দম্পতিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পল্লবী থানা পুলিশ। রানা ও স্বপ্না নামের ওই দম্পতির বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কিনা সে ব্যাপারে আগামী 1 জুন শুনানি করবেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এনামুল কবির রূপমের রিপোর্ট। মিরপুর পল্লবী এলাকায় মিল্লাত ক্যাম্পের সামনে একটি বাড়িতে ডেকে এনে প্রতিবেশী সোহেল রানা ধর্ষণের পর হত্যা করে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে। রানার স্ত্রী স্বপ্না তাকে হত্যাকাণ্ডে সরাসরি সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে। নিহতের বাবার দায়ের করা ধর্ষণ ও হত্যা মামলায় ওই দুইজনকেই অভিযুক্ত করে দুপুরে চার্জশিট নিয়ে ঢাকার সিএমএম আদালতে আসেন তদন্তকারী কর্মকর্তা ওহিদুদ্দিন। চার্জশিটে সংযুক্ত করা হয়েছে ফরেনসিক রিপোর্ট, ক্রাইম অ্যানালাইসিস রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াও ভিকটিম ও আসামির পরিধেয় কাপড় চোপড়। মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকেই আসামি করে এই চার্জশিট দাখিল করা হয় নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 এই ধারা এবং দণ্ডবিধির 201 এবং 34 ধারায় এই অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। আদালত চার্জশিট গ্রহণ করে তাৎক্ষণিক মামলাটি বিচারের জন্য পাঠান শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। আগে ছিল 30 দিন, সেখানে 15 দিনের মধ্যে আপনাকে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। আপনি সেটা 7 দিনের ভিতরে দিতে পারেন, 5 দিনের মধ্যেও দিতে পারেন, কিন্তু বলা হয়েছে 15 দিনের মধ্যে দিতেই হবে। অতএব সেটা আজকে 5 দিনের ভিতরেই দিয়েছেন, এটা কোনো রকম আইনের ব্যর্থতা ঘটে নাই। আরেকটি হলো ওই আইন সংশোধনে বলা আছে যে 90 কার্য দিবসের মধ্যে আপনাকে বিচার শেষ করতে হবে। যখনই বিচার কাজ শুরু হবে সেটা কনসুকেস ডে, অর্থাৎ প্রত্যেক দিন বিচারক উনি যদি চান প্রত্যেক দিন উনি বিচার কাজ চালিয়ে দিতে পারবেন। এই মামলায় আসামি পক্ষে কোনো আইনজীবী পাওয়া না গেলে স্টেট ডিফেন্স নিয়োগ দেবে সরকার। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি আর আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছে। জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সবাই পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নিলে বাংলাদেশ দ্রুতই সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। রাহুল রায়ের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর্মসূচির পাশাপাশি নানা উন্নয়ন কর্মকাণ্ডও উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের কার্যক্রম উদ্বোধন। সংসদ ভবনের শপথ কক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্প উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
বক্তব্যে দেশের জন্য এই প্রকল্প এক ইতিহাস বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে আমরা এমন একটা উদ্যোগের উদ্ভাবন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। লুইকানে নির্মিত, নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক, এবং আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত 1 দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতার চেষ্টা করছে। এই প্রকল্প সেই পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নতুন সরকারের প্রথম বাজেট হবে কৃষকের জন্য, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের জন্য কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ কৃষিমন্ত্রীর কাছে হস্তান্তর করার সময় কৃষিমন্ত্রী একথা বলেন। তানভীর আশিকের রিপোর্ট। উৎপাদিত পণ্যের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও জাতীয় বাজেটে কৃষকের দাবিগুলো সুপারিশ আকারে সংকলন করে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ রোববার সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের হাতে তুলে দেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, এবারের বাজেটে কৃষি প্রযুক্তি খাতকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের যে বাজেট হচ্ছে এটাকে কৃষিকে প্রায়োরিটি দিয়ে, কারণ এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের অর্থনীতি শক্তিশালী হলেই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। টাঙ্গাইলে কৃষি কার্ড উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন্যানো টেকনোলজির কথা বলেছিলেন শাইখ সিরাজ। 36,000 কোটি টাকার সারে আমরা ভর্তুকি দিচ্ছি, অথচ আশপাশের দেশগুলোতে প্রযুক্তিগত দিকে ন্যানো ইয়েতে চলে যাচ্ছে, ন্যানো ফার্টিলাইজার আমরা যাচ্ছি, সেটাও আমরা পরিকল্পনা নিয়ে গেছি। এরপর ন্যানো টেকনোলজি বিষয়টি সংসদে উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক জায়গায় মাটির উর্বরতা কমে গিয়েছে এবং সেই জন্যই মাটির বিভিন্ন বিষয় টেস্ট করার মাধ্যমে আমরা ন্যানো সারের প্রয়োগ করতে চাচ্ছি, দেশে প্রচলনটা তৈরি করতে চাচ্ছি, যাতে করে সারের খরচও কমে এবং মাটির যে উর্বরতা সেটি নষ্ট না হয়। বাজেটে ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণা এবং সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। ন্যানো টেকনোলজি পৃথিবীর লেটেস্ট টেকনোলজি, এখনো আমাদের এখানে ইন্ট্রোডিউস আমরা করিনি, কিন্তু রিসার্চ আমরা চালিয়ে যাচ্ছি এটার উপরে। কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা নীতি নির্ধারণীতে বিশেষ ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেছেন কৃষি সচিব। Shaikh Shiraz has come up as an institution in the sector of agriculture. আমরা তার বই দেখব, এক্সামিন করব। এবারের বাজেট কৃষি ও কৃষক বান্ধব হবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী ও সংশ্লিষ্টজন। তানভীর আশিক, চ্যানেল আই। সৌদি আরবে বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ আনতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। অর্থনীতির আকার বড় করতে নির্বাচিত সরকার হিসেবে এটা তাদের অগ্রাধিকার বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, দুই দেশের ভ্রাতৃপ্রতিম উষ্ণ সম্পর্কের সর্বোত্তম ব্যবহার করতে মুখিয়ে আছে সরকার। রিজভিনা বাজের রিপোর্ট। অক্টোবরে 3 দিনের বিজনেস সামিটের মাধ্যমে যাত্রা শুরুর পর এরই মধ্যে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মনোযোগ কেড়েছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI। আরবদের কাছে বাংলাদেশের বেসরকারি খাতের অদম্য অর্জন এবং সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরতে এবছরের শেষের দিকে সৌদি আরবে 3 দিনের মেলা এবং প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছে যৌথ চেম্বারটি। বিষয়টিকে স্বাগত জানিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী। ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আপনাদের কোনো প্রপোজাল নিয়ে আমাদের কাছে এগিয়ে আসেন, কি করব না করব সেটা আমাদের রেসপন্স দেখলেই বুঝবেন, আপনারা ফিজিক্যালি ফিল করবেন যে আমাদের ইগারনেস কতটুকু টু ব্যাক ইউ আপ। সুতরাং আপনাদের যে কোনো প্রপোজাল which will help your cause and this sector, আপনি নিশ্চিন্তে আসেন, we'll try to do our level best। আর যে শোকেসিংটা আপনি করতে চান সেটার জন্য আপনাদের থিমটা কি কি স্পেসিফিক করতে চান, কোথায় হেল্প দরকার, কোথায় ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, কোথায় সেক্টরগুলির সাপোর্ট দরকার, we stand by with all our resources। সৌদি আরব বাংলাদেশ চেম্বারের পরিচালকরা মনে করেন 1 বছরের মধ্যে সৌদি আরবে রপ্তানি $1 বিলিয়ন নেওয়া সম্ভব। নভেম্বর ডিসেম্বরের দিকে 2026-এ আমরা ওখানে 3 দিনের একটা ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোজিশন করব। আমরা লো স্কিল ওয়ার্কার পাঠাতাম, সেখানে ওই মানুষগুলিকে কিন্তু কনভার্ট করা সম্ভব মিডিয়াম স্কিলে। আমরা সেকেন্ড লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি ইনসাইড অফ ফার্মাসিউটিক্যাল। তো সৌদি আরবের জন্য বেশ কিছু রেগুলেটরি ইস্যুজ আছে যেগুলো এখনো এই হার্ডলগুলি আমরা ক্রস করতে পারি না, যেখানে যে সব কারণে ইনসাইড অফ ফার্মাসিউটিক্যাল যেগুলো আমরা আপনাদের কাছে আসলে আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন, তাতে আমাদের বাংলাদেশের যেই প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন $1 বিলিয়ন, আমার মনে হয় তার চাইতেও বেশি হওয়া সম্ভব। সৌদি আরবের ভিশন 2030 পরবর্তী বিশ্বকাপ এবং ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তার ছোট একটি অংশ যেন বাংলাদেশের উদ্যোক্তারা পান, সে লক্ষ্যে কাজ করছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 16 লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো এবছরের হজের আনুষ্ঠানিকতা। লাখ লাখ মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। চকর মালিথার রিপোর্ট। মঙ্গলবার পবিত্র আরাফাতের ময়দানে শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। সারা পৃথিবীর প্রায় 16 লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছিলেন পবিত্র নগরী মক্কায়। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারোয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় 10,000-এর বেশি নিরাপত্তা কর্মীরা সর্বত্র সতর্ক অবস্থায় আছে। এছাড়া বিভিন্ন স্পটে হাজার হাজার গাইড কাজ করছে হাজিদের সহায়তা করতে। পবিত্র মক্কার মসজিদুল হারামে আসরের নামাজ আদায়ের পর লাখ লাখ মুসল্লি রওনা হয়েছেন কাবা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে। অন্যান্য হাজিদের মতো বাংলাদেশের প্রায় 78,000-এর বেশি হাজিও রওনা হয়েছেন মিনার পথে। সোমবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে 5 ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা। মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। চকর মালিথা, চ্যানেল আই।
আসন্ন ঈদে সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র। যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এমপ্রেস টেলিফিল্ম ও জ্যাজ মাল্টিমিডিয়া। সুলতানা হিমুর রিপোর্ট। মাসুদ রানা জাঁকজমক আয়োজনে প্রকাশ পেল ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র মাসুদ রানার ট্রিজার। দুপুরে চ্যানেলের ছাদ বারান্দায় এই আয়োজন পরিণত হয় কলাকুশলীদের মিলন মেলায়। কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈকত নাসির, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা, সৈয়দা তিথি, অবন্তিকা সহ অনেকে। আমি শর্ট দিতে গিয়ে বুঝতে পারিনি, যেহেতু নতুন, আমি শর্ট দিতে গিয়ে গানের স্কোপটা সামনে রেখেছি এবং আমার এখানে কেটে গিয়েছে। তা আমি চিন্তা করিনি আসলে যে আমার কেটে গিয়েছে কিনা, ব্যথা পেয়েছি কিনা। আমরা খুব সুন্দরভাবে মুভিটা, যদিও অনেক লেট হয়েছে, প্রায় 5 বছরের মতো লেগে গেছে, বিকজ আপনারা জানেন যে কিছু কমপ্লিকেশন ছিল পুরো শুটিংটা কমপ্লিট করার জন্য। সো পারমিশন পাওয়ার পরে আমাদের বাকি শুটিংটা শেষ হওয়ার পর এখন দেখা যাবে। আমি আমার কল্পনা, আমার স্ক্রিপ্টোলজি, আমি আমার ইমাজিনেশনকে একটা ব্লেন্ড করছি টেকনোলজি দিয়ে। সো এইটা হচ্ছে আমার মাসুদ রানা বানানোর ক্ষেত্রে আমার যে ইমেজ ছিল মাসুদ রানা পড়ার সময়, ওটাকে আমি চেষ্টা করছি যে পোর্ট্রেট করার জন্য। যৌথভাবে মাসুদ রানা চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। মাসুদ রানার আমি যদি তখনকার কথা বলি, মানে লেখায় যা আমরা ছবিতে দেখেছি হলিউডের, লেখায় মাসুদ রানার সেই স্মার্টনেস আমরা পেয়েছি। আমি যদি আমার জায়গা থেকে বলি, কি দুর্দান্ত একজন গুপ্তচর। তো আজকে এত বছর পরে 2026-এ এসে স্বাভাবিকভাবে এই মাসুদ রানা নির্মাণে সেই রকম অবয়ব, সেই জলুসটা দর্শক চাইবে, এটাই খুবই স্বাভাবিক। টিজার দেখলাম, এই ঈদে আসবে। রাসেল রানা সম্পর্কে যেটা বলবো যে একটা বাংলাদেশে একটা নতুন স্টারের জন্ম হচ্ছে। শিগগিরই প্রকাশ পাবে সিনেমাটির হল তালিকা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। কোরবানি ঈদের খুব কাছাকাছি এসে ময়মনসিংহ সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে গরু চোরাচালান চক্র। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় খামারিরা। তাদের দাবি, এতে দেশি গরুর বাজার ক্ষতিগ্রস্ত হবে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু অনুপ্রবেশের শঙ্কায় রয়েছেন স্থানীয় খামারিরা। প্রতি কোরবানির ঈদের আগে সীমান্ত পথে গরু প্রবেশ বাড়ে বলে অভিযোগ তাদের। এতে গরুর দাম কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। গরু চোরাচালান বন্ধে কঠোর নজরদারিরও দাবি জানিয়েছেন খামারিরা। আমরা গরু পরিশ্রম করে পাল্টাচ্ছি, ওনা ভারতের গরু যদি বন্ধ না করেন তাই আমরা কি করে চলবো? এই সঠিক দাম পাই না, তাই আমরা গরু পাইলে কি করবাম? দেখা গেছে ইন্ডিয়া থেকে গরু ঢুকতেছে, গরু ঢোকার কারণে আমার দেশি গরুর মান কমে যাইতেছে, কারণ ইন্ডিয়ার গরু সস্তা পাইতেছে, সবাই কিনতেছে। আমাদের যে খরচ, খাদ্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে, তো এখন বর্তমানে ইন্ডিয়াতে যেভাবে গরু শুরু হয়েছে, মানে আমাদের মনে হয় না যে গরুতে লাভবান হতে পারবো। খাওয়া দাওয়া সব দর বাড়তি, যার কারণে পোষা না, এরপরে ভারতে গরু আসে, পরে আমাদের ব্যবসাটা হইতেছে না। ঈদকে সামনে রেখে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঈদকে সামনে রেখে যাতে কোনো প্রকার ভারতীয় গরু যাতে আমাদের দেশে না আসতে পারে, সেই জন্য আমাদের টহল কার্যক্রম 24/7 এটা চালমান রয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে সফলতার কথা বললাম, সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা বেশ ভালো পরিমাণে গরু আমরা ধরতে পারছি। পুলিশও বলছে চোরাচালান রোধে সব থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকল থানাকে আমরা অবগত করি। চোরাই গরু যখন মুখ করে আমরা তাদের গরু সহ আসামিকে আমরা অলরেডি প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা কয়েকজন আসামিকে ধরেছি, কয়েকটা গরু উদ্ধার করেছি। এবছর ময়মনসিংহে কোরবানির পশুর চাহিদা 1,81,000 হলেও প্রস্তুত রয়েছে প্রায় 2,26,000 পশু। খামারিদের প্রত্যাশা, সীমান্ত দিয়ে অবৈধ গরু অনুপ্রবেশ বন্ধ হলে দেশি গরুর ন্যায্য দাম পাওয়া সম্ভব হবে। জহির মুন্না, চ্যানেল আই।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ত্রিশালের সরকারি নজরুল একাডেমির নজরুল মঞ্চে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচার বিভাগের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩,২০০ পরিচ্ছন্ন কর্মীকে ১,৬৩,০০,০০০ টাকা ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে। নগরের একটি কনভেনশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এই উপহার তুলে দেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী সহ শীর্ষ কর্মকর্তারা। এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সব সময়, সব দিকের সব খবর, এই মূল মন্ত্রকে ধারণ করে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করল দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন গণমাধ্যম কর্মীরা। ১ যুগেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় সামিল চ্যানেল 24কে সাধুবাদ জানাতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সকাল থেকেই ফুলেল শুভেচ্ছা জানান। দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। বস্তুনিষ্ঠ সংবাদে আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চ্যানেলটির এক্সিকিউটিভ ডিরেক্টর অফ নিউজ জহিরুল আলম। 14 বছর ধরে তার বর্তমান যে বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতা, এর মধ্যে থেকে যথেষ্ট বিশ্বাসযোগ্য, দ্রুততা এবং জনপরিসরে মানুষের কাছাকাছি যাওয়ার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। এর পেছনে এই চ্যানেলের এক ঝাঁক নিবেদিত কর্মী কাজ করছে। এই কর্মীদের নিরলস চেষ্টার কারণে গণমাধ্যমটি 14 বছর পেরিয়ে আজকে 15 বছরে পা রাখতে চলেছে এবং আমি আশা করছি যে আগামী দিনেও এই চ্যানেলটি তাদের পেশাদারত্ব বজায় রাখবে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 24 জন নিহত ও 70 জন আহত হয়েছেন। রবিবার সকালে নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ঈদের ছুটি উদযাপনে বাড়ি যাচ্ছিলেন। আর এমন সময় তাদের বহনকারী শাটল ট্রেনে হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। এবার জানাবো কৃষি সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে ভোলা ও হবিগঞ্জের পশুর হাট। হাটগুলোতে চলছে গরু ছাগল কেনাবেচা, দর কষাকষি আর উৎসবের আমেজ। সরবরাহ বেশি থাকলেও দাম কিছুটা চড়া বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, পশু খাদ্য ও পরিচর্যার খরচ বাড়ায় দামও বেড়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। স্বপ্ন দেখে তরুণরা, আর সেই স্বপ্ন যখন মিশে যায় বিজ্ঞান আর প্রযুক্তির সঙ্গে, তখনই জন্ম নেয় নতুন সম্ভাবনার বাংলাদেশ। খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা যেন ঠিক তেমনই এক ভবিষ্যতের গল্প। কারো হাতে রোবোটিক্স, কারো প্রজেক্টে জলবায়ু পরিবর্তন মোকাবেলার নতুন ভাবনা। কেউ ভাবছে পরিবেশ নিয়ে, আর কেউ বা কাজ করছে জীববৈচিত্র্য রক্ষায় আধুনিক প্রযুক্তি নিয়ে। উদ্ভাবন আর সৃজনশীলতায় প্রাণ ফিরে পায় পুরো মেলা প্রাঙ্গণ। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণকে গুরুত্ব দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। উদ্ভাবনী নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। একটি নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানি এবং আমরা গ্যাস উৎপাদন করতে সক্ষম হব। এই প্রযুক্তি সংক্রান্ত এসব আমরা আগে দেখিনি। এখানে এসে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, আনন্দ পাচ্ছি এবং
নতুন কিছু শেখার জন্যই আমরা এখানে আসছি। এখানে আমি 5টা সাইড নিয়ে কাজ করছি। এখানে আমার সিকিউরিটি আছে, তারপর হচ্ছে অটোমেশন সাইড আছে, তারপর এখানে ডিফেন্স সেক্টর আছে যেখানে ড্রোন ডিটেকশন করতে পারে এবং ড্রোনকে জ্যাম করে দিতে পারে। উদ্ভাবনমূলক কাজ করা এবং প্রযুক্তি নির্ভর কাজ করা, কারণ আমরা দেখছি বিশ্বে যে দেশগুলো উন্নত সেগুলো প্রযুক্তি নির্ভর এবং উদ্ভাবন নির্ভর। বিশিষ্টজনরা বলছেন এই বিজ্ঞান মনস্ক প্রজন্মই গড়তে পারে আগামীর উন্নত বাংলাদেশ। বিজ্ঞান শেখার গুরুত্ব অপরিসীম, আর বিজ্ঞান না জানলে কিন্তু অন্য যে ব্যবসায়, শিক্ষা, মার্কেটিং আরো অন্যান্য কিছু ভালোভাবে অ্যানালাইসিস করা যায় না। অতিথিরা আরও বলেন, প্রযুক্তি, শিক্ষা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে এগিয়ে যাবে দেশ। এই ক্ষুদে বিজ্ঞানীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে প্রযুক্তি যারা নিয়ে হাজির হয়েছে তারা একে অপরের মাধ্যমে উপকৃত হবে, জানতে পারবে আধুনিক প্রযুক্তির। বক্তারা মনে করেন এমন আয়োজন তরুণদের উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন একটি বাংলাদেশ বলতে চায় যেখানে প্রতিটি জেলার, প্রতিটি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা হবে এবং উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সহযোগিতা করা। এই মেলা শুধু প্রজেক্ট প্রদর্শনের আয়োজন নয়, এটি যেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার এক জানালা, যেখানে তরুণদের উদ্ভাবন, সাহস আর সৃজনশীলতাই হয়ে উঠবে আগামীর সবচেয়ে বড় শক্তি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমন এর কমিউনিটি সিএসআর ক্যাম্পেইন ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় মিরপুরের স্বপ্ননগর আবাসিক এলাকায় পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও কমিউনিটির বাসিন্দাদের মধ্যে কোরবানির শেষে বর্জ্য অপসারণের দিক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ এবং কমিউনিটির ভেতরে সচেতনতামূলক কমিউনিকেশন ব্যানার স্থাপন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সিইও সৈয়দ জহুরুল আলম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ ও সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার। ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। বেলা 11টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে মাদারীপুর থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। আলমগীর মোল্লা নামে এক ব্যক্তি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সটিতে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শঙ্করপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান ও যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস জাতীয় লটারি 2026-এর শুভ উদ্বোধনী হয়েছে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠান হয়। এ সময় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন হাজারীর সভাপতিত্বে এবং মোহাম্মদ আলম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার দুলাল সহ অতিথিরা। বক্তারা বলেন, লটারি থেকে প্রাপ্ত অর্থ প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সৃষ্টি এবং পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে। উপকূলীয় অঞ্চলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। রবিবার জাতীয় প্রেস ক্লাবে ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও লিডার্স আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ফোরামের আহ্বায়ক আমিনুর রসুল বাবুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী, লিডার্সের ন্যাশনাল অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর শাকিল আহমেদ সহ অন্যরা। সংবাদ সম্মেলনে 21 দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে উপকূল উন্নয়ন বোর্ড গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন, সুন্দরবন সংরক্ষণ অন্যতম। অনেক প্রতীক্ষার পর দিঠি আনোয়ারের দীর্ঘদিনের ইচ্ছের বাস্তবায়ন হলো। রাজধানীর তেজগাঁওয়ের একটি কফি শপে দিঠির বাবা উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা
শেষ গান মেঘলা আকাশ প্রকাশের মধ্য দিয়ে দিঠি আনোয়ার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছে। গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান। এই গানে দিঠির সঙ্গে গেয়েছেনও তিনি। এই চ্যানেলে গাজী মাজহারুল আনোয়ারের লেখা দিঠির খাতার গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে। অনুষ্ঠানে ছিলেন জোহরা গাজী, উপল আনোয়ার সহ অন্যরা। দুর্নীতিবাজদের কঠোর শাস্তির বিধান কার্যকর করতে সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি কমিশন গঠনের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের পাশে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি কথা বলেন। সংবিধান সংশোধন ও সংস্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীর স্বনামে বেনামে সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। বাংলাদেশে 15 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 4,35,000-এর বেশি শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যার মধ্যে 61,000-এর বেশি শিশু বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার। পরোক্ষ ধূমপানে দেশে প্রায় 26,000 অধূমপায়ী মারা যায়, এদের অধিকাংশ শিশু ও নারী। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে 21 পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির সদস্য অধ্যাপক অরূপ রতন চৌধুরী এসব জানান। আইন প্রয়োগের মাধ্যমে তামাক পণ্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা কঠোরভাবে বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও ডিজিটাল কন্টেন্টে ধূমপান, তামাক পণ্য সেবনের দৃশ্য প্রদর্শন বন্ধ করতে হবে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট। অভিযোগ গঠনের শুনানি শুরু 1 জুন। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন। দেশ সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থায় প্রবেশ করেছে, প্রধানমন্ত্রীর মন্তব্য। নতুন সরকারের প্রথম বাজেট হবে কৃষকের জন্য, বললেন কৃষিমন্ত্রী। কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা হস্তান্তর। সৌদি আরবে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগিতার আশ্বাস। ভ্রাতৃপ্রতিম দুই দেশের উষ্ণ সম্পর্কে সর্বোত্তম ব্যবহারের আহ্বান। ঈদে মুক্তি পাচ্ছে কাজী আনোয়ার হোসেন সৃষ্ট জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে চলচ্চিত্র মাসুদ রানা। ইমপ্রেস টেলিফিল্ম ও জ্যাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনা। এবং ময়মনসিংহের সীমান্ত এলাকায় সক্রিয় গরু চোরাচালান চক্র, অবৈধ পথে অনুপ্রবেশের আশঙ্কায় স্থানীয় খামারিদের উদ্বেগ। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।